মর্নিং। গতকাল আমরা তাজ হোটেল থেকে এসে এই হোটেলটাতে ছিলাম। এটার নাম হচ্ছে অ্যাভোকা ট্রি। এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়িতে করে আমরা যাচ্ছি। আপনার গুড নেম? মহেশ। মহেশ। মিস্টার মহেশ ইজ গোয়িং উইথ আস। উনি আমাদের পাইলট। আমরা চেক আউট করার আগে যেই রুমে ছিলাম চলুন সেই রুমটা দেখে নিন, আর তারপরে আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্টটাও দেখে নিন। এটা হচ্ছে ড্রয়িং রুমের মতো। এখানে আলাদা কিচেন আছে, ফ্রিজ আছে, সোফা, একটা সুন্দর ব্যালকনি রয়েছে এই পাশটাতে। মলি ড্রেস করছে এখানে। এটা হচ্ছে বাথরুম। বাথরুম যেরকম হয় ঠিক সেরকমই সব কিছু বাথরুমের মধ্যে রয়েছে। আর এই হচ্ছে আমাদের বেডরুম। ব্রেকফাস্ট করছি ব্যাঙ্গালুরু হোটেলে। ব্রেড রাখা আছে, টোস্ট, জুস, কনফ্লেক্স, ফ্রুটস রাখা, ইডলি, সাম্বার, বড়া, উত্তপম। আর এখানে রয়েছে চাটনি, রয়েছে পোহা, সটেড ভেজিটেবলস। আর লাইভ কাউন্টার আছে, লাইভ কাউন্টার থেকে প্লেন ডোসা বা অমলেট বানিয়ে দিচ্ছে ওরা। এই হচ্ছে ডাইনিং স্পেসটা। আমরা বেরিয়ে পড়লাম এখন। ব্যাঙ্গালোর থেকে আমরা রওনা দিয়েছি, যাচ্ছি হাম্পি। ব্রেকফাস্ট করা হয়েছে। ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, আমাদের সুন্দর ছিল। আর রাস্তা কিন্তু ভীষণ ভালো, আপনারা দেখবেন। আর আমরা যে হাম্পিতে যাচ্ছি, আমি যতদূর জানি আমাদের বাংলা ব্লগ খুব কম আছে, সেই জন্য আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো স্কিপ করবেন না, দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। কারণ হাম্পিটা তো খুব কম আছে বাংলা ব্লগ, দেখবেন। এখান থেকে হাম্পির দূরত্ব হচ্ছে 357 কিলোমিটার। সময় লাগবে 6 ঘন্টার মতো লাগবে। আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা হচ্ছে অ্যাভোকা ট্রি। ওতে আমাদের ভাড়া পড়েছে প্রায় 5,000 টাকার কাছাকাছি। আর ওর মধ্যে আমাদের 3 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সঙ্গে ছিল। টুমকুর থেকে 3 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি। এখানে আমরা একটু চা খেতে ঢুকছি, একটু কিছু স্ন্যাক্স খাবো বলে ঢুকছি এখানে। দেখুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আরম্ভ করে দিয়েছি, আমাকে কিছু না দেখিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। টেস্ট করতে দিয়েছি। কি এটা? এটা হচ্ছে কাজু মাইসো, এটা ভালো খেতে। ওরা দুজন কফি নিয়েছে, মলি আর ছেলে, আর আমি নিয়েছি চা। দেখুন, ওরা খালি ফিল্টার কফি খাচ্ছে আর আমি খাচ্ছি চা। খেয়েই আমরা বেরিয়ে যাব। কফি লেখা আছে 45 টাকা আর চা হচ্ছে 55 টাকা। এখানকার চা আর কফি খাওয়ার সিস্টেমটা দেখুন, সবার সঙ্গে একটা করে বাটি দিয়ে দেয়, গ্লাসের সঙ্গে একটা বাটি দিয়ে দেয়। স্টিলেরই গ্লাস ছোট আর স্টিলের বাটি। ওই স্টিলের গ্লাস থেকে স্টিলের বাটিতে ঢেলে ঢেলে খাওয়ার জন্য, চাটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খেতে পারি। এটাই পুরো এই সাউথের কিন্তু এইটাই পরম্পরা। রাস্তাটা দেখুন, কত সুন্দর রাস্তা, সবুজে পুরো ঘেরা, পুরো গ্রিনারি মধ্যে দিয়ে যাচ্ছি। তার মাঝখান দিয়ে হাই রোড। আমরা প্রায় 120 কিলোমিটার মতো চলে এসেছি। এখনও বাকি আছে প্রায় 230 কিলোমিটার মতো। কোকোনাট জল খাচ্ছি, ডাবের জল। এখানে সব তো কোকোনাট ওয়াটার বলছে, তো আমি তাই কোকোনাট ওয়াটারই বলছিলাম। এটা আমাদের ডাবের জল। দেখুন কেতনা টাকা কি? 50 रुपीज़, 60। রাস্তায় যেতে যেতে সুন্দর একটা মন্দির নজরে পড়লো। দেখুন, গেট আপ দিয়ে ঢুকে দেখুন সাই বাবার মন্দির। কত বিউটিফুল দেখুন। হাই রোড দিয়ে যাচ্ছি, বাদিকে পুরো উইন্ড মিল ভর্তি। দেখুন, প্রচুর 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 উইন্ড মিল, যেগুলোতে আমাদের কারেন্ট তৈরি হয়। দেখুন, পাখা বলুন বা ইংরেজিতে বলে উইন্ড মিল, এগুলো থেকে বিদ্যুৎ তৈরি হয়।
আমরা যাচ্ছি NH48, এটা ব্যাঙ্গালোর থেকে মুম্বাই রাস্তা। কোথায় একটু লাঞ্চ করতে হবে, দেখি কোথায় দাঁড় করায়। এই দেখুন, আমরা যে উইন্ড টারবাইনগুলো দেখছিলাম তার ব্লেডের লম্বা দেখুন কি বিশাল বড়। একটা ট্রলার, দুটো তিনটে ট্রলার লাগবে। দুটো টেলার তো দুটোর থেকে তিনটে টেলারের সমান লম্বা। দেখুন এটা কীভাবে এক্সট্রা অর্ডিনারি টেলার আছে সেইভাবে নিয়ে যাচ্ছে। ব্লেড, এটা খালি ব্লেড। এই এক একটা ব্লেড প্রায় 200 থেকে 300 ফুট পর্যন্ত লম্বা হয়। যত কারেন্ট তৈরি হয় সব এখান থেকে এসে এইখান থেকে সব স্টক হয় আর কি, স্টক হয়ে তারপরে সাপ্লাই হয় এই জায়গাটাতে। এই উইন্ড টারবাইন দিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় এটা কিন্তু টোটালি গ্রিন এনার্জি, মানে হচ্ছে কোনো রকম দূষণ এটা থেকে ছড়ায় না, সেই জন্য এটাকে বলে গ্রিন এনার্জি। এটা আমাদের দেশের জন্য, মানুষের জন্য খুবই উপকারী। একমাত্র কয়লা দিয়ে যে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয় সেটাই খালি একমাত্র দূষণ ছড়ায়। আমাদের জলবিদ্যুৎ আর উইন্ড টারবাইন আর হচ্ছে আমাদের এখন সোলার সিস্টেমে, এগুলো কিন্তু সব গ্রিন এনার্জি, এতে কোনো দূষণ ছড়ায় না। আপ অ্যান্ড ডাউন রাস্তার মাঝখানে এত সুন্দর ওরা ফুল ফুটিয়েছে, দৃশ্যমান অনেক বৃদ্ধি পেয়ে গেছে, দেখতে দেখতে খুব ভালো লাগছে। হোটেল জয় হিন্দ, এখানে নামলাম আমরা, ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে যাচ্ছি, দেখি কেমন খাওয়া দাওয়া করায়। এটা আমাদের স্টার্টার আসলো, একটা প্লেন পাপড় দিয়েছে, বোনলেস রিমঝিম ফিশ, এই যে একটা স্টার্টার এসছে, তারপর ডাল এসছে, চিকেন মশালা আর রাইস, এই হচ্ছে আমাদের নিয়েছি। খেতে কেমন লাগছে? ভালো হয়েছে না? যে রান্নাটা ভালো। এই হোটেলের ভাত, ডাল, ভাজা টাজা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন চিকেনটা এনেছে, চিকেনটা খেতে একদম ভালো নয়, মানে বাসি, খুব স্মেল ছাড়ছিল, মানে টক গন্ধ। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দেখালাম, ভালো নয়, ওই জন্য ফেরত দিয়ে দিয়েছি। নেই চিকেনটা, ডাল ভাত পাঁপড় ভাজা এটাই খেয়েছি। এখানে আমরা খেলাম, খেয়ে দিয়ে আমাদের ড্রাইভার শুদ্ধ বিল হলো 1000 টাকা। আর এখানে মলি, কি নিলে মলি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই ড্যাম্পের পাশ দিয়ে, তখন আমাদের ড্রাইভার মহেশজি বলল চলুন আপনাকে সামনে দিয়ে গিয়ে ড্যামটা দেখিয়ে আনি। সেই জন্য ওনার সঙ্গে এই ড্যামটা দেখতে এসেছি সামনে এসে। এটা যে দেখা যাচ্ছে নদীটা, এই নদীটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা। এখন সময় অনেকটা হয়ে গেছে, কিছুক্ষণ বাদে মানে ঘন্টাখানেকের মধ্যে সূর্য অস্ত যাবে, তার জন্য এই আলোটা যে পড়ছে এই পুরো তুঙ্গভদ্রার জলে পুরো চিকমিক চিকমিক করছে, মনে যেন সোনালি আলো খেলে যাচ্ছে। বিশাল বড়, এটা একটা বড় ড্যাম তুঙ্গভদ্রা, যেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। দেখুন ঠিক তার উল্টো দিকে ছোট ছোট পাহাড়, তার মধ্যে পাখাগুলো লাগানো আছে যেগুলোতে ইলেকট্রিক তৈরি হয়। এত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। এর বিউটি বলুন যাই বলুন একদম আলাদা। আর আমাদের গাড়িটা পুরো একদম নিয়ে এসছে তুঙ্গভদ্রার সামনেই। ড্রাইভার খুব ভালো, ড্রাইভার যে না, উনি হচ্ছে নিজে মালিক, তার জন্য গাড়িটা ভীষণ যত্ন করে রাখা। এখন আর খুব বেশি দেরি নেই, হাম্পি মনে হয় 15-20 মিনিটের মধ্যে আমরা হাম্পি পৌঁছে যাব। যে দুটো স্পট আছে দেখে তারপরে হোটেল তো করাই আছে। এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য টানেল, মানে হিন্দিতে হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য টানেল। এটা পাহাড়টা তলা দিয়ে কেটে শর্টকাট রাস্তা হয়ে গেছে, অনেকটাই শর্টকাট। দেখুন, এরপর থেকে বিজয়নগর সাম্রাজ্য আরম্ভ হয়ে গেল, যেটা আমরা দেখতে যাচ্ছি হাম্পি, ওটা অ্যাকচুয়ালি বিজয়নগর সাম্রাজ্যের মধ্যেই ছিল। হাম্পিতে যেতে হলে বা হাম্পি দেখতে হলে আপনাদেরকে যেতে হবে হসপেট স্টেশন, এটা কর্ণাটকে পড়ে। এটা আমরাবতী এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে 18047। এটা রাত্রি 11:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এটা পরের দিন পুরো দিন রাত, তারপরের দিন সকালবেলা গিয়ে পৌঁছে যায় হসপেট।
ওখান থেকে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স, 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে হাম্পি, বিজয়নগর সাম্রাজ্য যেটাকে বলা হয়। আবার এই অমরাবতী এক্সপ্রেসটা কিন্তু আপনার গোয়াও চলে যাচ্ছে। বিরূপাক্ষ মন্দিরের এন্ট্রি, আমরা হাম্পিতে বিরূপাক্ষ মন্দিরে যাচ্ছি, শিব ঠাকুরের মন্দির এটা। এই হচ্ছে হাম্পির, যেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। এই সব ধ্বংসস্তূপ নিদর্শনগুলো দেখুন, কিছু কিছু রয়েছে, সব ভেঙে চুরে গেছে। এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের 1400 থেকে 1600 শতাব্দীর ঐশ্বর্যশালী রাজধানী। 1336 সাল থেকে এখানে হরিহর প্রথম এবং বুক্কা কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রধান দক্ষিণ ভারতীয় শক্তি ছিল। প্রচুর সম্পদ ছিল। এটি কৃষ্ণদেব রায়ের অধীনে শীর্ষে উঠেছিল। 1565 সালে তালিকোটার যুদ্ধের পর এটি দক্ষিণাত্য সুলতানিদের দ্বারা ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। তখন পুরোটাই হিন্দু রাজত্ব ছিল। তখন সারা পৃথিবীর মধ্যে তখনকার দিনে 20% সম্পদ ছিল এই বিজয়নগরে, এতটাই তারা সমৃদ্ধশালী ছিল। এই যে রথ, ওদিকে হচ্ছে ভিট্টাল টেম্পল, আর এদিকে হচ্ছে বিরূপাক্ষ মন্দির। 7ম শতক থেকে এখানে পুজো হয় বলে রেকর্ড আছে, আর কবেকার মন্দির বলতে পারছে না। এই মন্দিরটা সম্পূর্ণভাবে শিবের পুজো করা হয়, শিব ঠাকুরের উদ্দেশ্যে মন্দিরটা তৈরি করা। এই হাম্পিটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত। এখনো এখানে প্রায় 1600টা যে মনুমেন্ট বেঁচে আছে সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করছে। এটা প্রায় 4100 একর জমির উপরে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি 7ম শতাব্দীর একটি হিন্দু মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত ছিল। এটি ভারতের প্রাচীনতম নিরন্তর কার্যকর মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে এখনও পুজো হয় নিয়মিত। 7ম শতাব্দীতে মুলুক চালুক্যদের দ্বারা নির্মিত একটি ছোট্ট মন্দির। বিজয়নগর সাম্রাজ্য 1400 থেকে 1600 শতাব্দীর সময় এটি ব্যাপকভাবে একটি বিশাল কমপ্লেক্স সম্প্রসারিত হয়েছিল, যা রাজধানীর আধ্যাত্মিক হৃদয়ে পরিণত হয়েছিল। আমরা একদম পুরো এন্ট্রেন্সে রয়েছি বিজয়নগর, এর ভেতর দিয়ে যাচ্ছি। ওদের ভাষায়, কান্নাড় ভাষায় লেখা আছে, এমনকি মন্দিরের ফোন নাম্বারটাও দেওয়া আছে। মন্দিরের একবার দেখুন। এই মন্দিরে রামায়ণের কাহিনী পাথরের গায়ে সব খোদাই করা রয়েছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পাথর ওইভাবে খোদাই করা হয়েছে। এই মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের অনেক যে স্থাপত্য, সেই প্রদর্শনগুলো রয়ে গেছে, এখনও অনেক সুন্দরভাবে রয়ে গেছে জিনিসগুলো। এমন একটা সময় যখন আসে সূর্যের, ওই আলোটা পুরো যে গর্ভগৃহে যে শিব ঠাকুরের লিঙ্গটা আছে, শিবলিঙ্গ আছে, ঠিক তার গায়ে গিয়ে পড়ে। মানে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। আরও একটা বৈশিষ্ট্য আছে মন্দিরের, কোনো মানে ওটা পিন আছে ছোট্ট হোল টাইপের, ওইটা দিয়ে দেখলে দেখা যায় যে মন্দিরটা উল্টোভাবেও দেখা যায়। আর তার পাশেও একটা আছে, সেটা সাইড আর উল্টো করে মন্দিরটাকে পুরো দেখা যায়। আর এটা এমন পৃথিবীর মধ্যে সবথেকে হিন্দু ধর্মের মধ্যে এমন একটা মন্দির, যেই মন্দিরে সে 7ম শতাব্দী থেকে এখনও পর্যন্ত প্রত্যেক দিন পুজো হয়। এমন কোনো দিন নেই যে পুজো হয় না। আর এটা, এই মন্দিরটা শিব ঠাকুরকে উদ্দেশ্য করা আছে, এই জন্যই তো এটা বিখ্যাত এবং ওয়ার্ল্ড রেকর্ড আছে। বিজয়নগরের যে কত স্ট্রং রাজা ছিলেন উনি, ওনার সময়তে মন্দিরটা আরও বিশালভাবে তৈরি হয়। চারদিকে মন্দির ভর্তি, বিভিন্ন ছোট ছোট অনেক মন্দির আছে, কিন্তু পুজো হয় ওই গর্ভগৃহেই। হ্যাঁ। এই হাতিটির নাম লক্ষ্মী, যেটা হিন্দু ধর্মে বলে লক্ষ্মী হচ্ছে সুখ আর সমৃদ্ধির নাম। এই হাতিটির নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়তে যারা দর্শক আছে তাদেরকে আশীর্বাদ দেয়। বিরূপাক্ষ মন্দিরের হাতি থাকাটা হচ্ছে এই মন্দিরের একটা ঐতিহ্য। দেখেছেন কীভাবে সব খোদাই করে করে, দেখুন কি সুন্দরভাবে করা আছে। সমস্ত দেব দেবতা, পশু পাখি, যত মন্দিরটা আমি দেখছি তত অবাক হয়ে যাচ্ছি এর কারুকার্য দেখে। চিন্তা করা যায় 1400 বছর আগেকার মন্দির, তাদের কারুকার্য দেখার মতো। গর্ভগৃহে ক্যামেরা তো অ্যালাউ করলো না,
তার জন্য আমরা মোবাইলও নিতে পারিনি, ক্যামেরা দিয়েও আপনাদেরকে তুলে দেখাতে পারিনি। তবে ভেতরে এমনি শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুর দর্শন হলো। আর হচ্ছে আপনার মা পম্পা, যেটা পার্বতীর রূপ একটা, আর মা লক্ষ্মীর মন্দির আছে, আর গণেশ ঠাকুরের মন্দির আছে। দেখুন শিবের ভক্ত নাগরাজ, এখানে নাগরাজের কি সুন্দর মন্দির, ত্রিশূল করা রয়েছে, নিচে কচ্ছপও আছে। মন্দিরের নিদর্শনটা এত সুন্দর, পাথর দিয়ে কাজ করা, ওং লেখা আছে দেখো। এই ফটোটা দিয়ে দেখুন মন্দিরের চূড়াটা পুরো দেখা যাচ্ছে, সোজা দেখা যাচ্ছে। যখনই এই ফটো দিয়ে যখন ছায়াটা পড়ছে, দেখুন এটা উল্টো দেখা যাচ্ছে। এটাই এখানকার বৈশিষ্ট্য। এটা মেন মন্দিরে ঢোকার সামনেই উপরেই আছে শিব পার্বতী, একদিকে গণেশ, বিষ্ণু ভগবান, আর এটা গণেশ। মন্দিরে ঢোকার দুপাশে হচ্ছে দুজন দেবতা, প্রচুর মন্দির। সরোবরটা আছে, মাঝখানে সরোবর আছে। এই সরোবরকে ঘিরে চতুর্দিকে কত মন্দির। মা দুর্গা, দুর্গা জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী জয় মা দুর্গা। সব কোষ্ঠী পাথরের কিন্তু মূর্তিগুলো। 1500 শতকে বিজয়নগর যখন পরাজিত হয়, তখন নামমাত্র রাজা ছিলেন সদাশিব রায়, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল রামরাওয়ের হাতেই। তাকে যুদ্ধের মূল নেতা হিসেবে ধরা হয়। আর ওনার রাজত্বের সময়তেই ডেকানরা ওনাকে তালকোট নামে যে যুদ্ধটা হয়েছিল, ওই তালকোট যুদ্ধের সময় ওনাকে হারায়। আর ওদের বিজয়নগরের সাম্রাজ্যের কমান্ডার ছিল দুজন ভাই, তারা যুদ্ধের মাঝখানে বিট্রে করেছিল। গিলানি ব্রাদার্স বলে ওদেরকে, মানে তারাই যুদ্ধের সময় বিট্রে করাতেই তার জন্য যুদ্ধটা হেরে যায় উনি। তারপরে ওনার ডেকানরা ওনাকে গলা কেটে দিয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য সব থেকে বেশি প্রভাবশালী হয়েছিল কৃষ্ণদেব রায়ের শাসনকালে, অর্থাৎ 1509 থেকে 1529 সাল পর্যন্ত। এই সময়কে বিজয়নগরের স্বর্ণযুগ বলা হয়। স্থাপত্য, সাহিত্য এবং অর্থনীতিতে এই সময় ব্যাপক উন্নতি ঘটেছিল। বিজয়নগর সাম্রাজ্যের পতন মূলত 1565 সালের তালিকোটের যুদ্ধে পরাজয়ের কারণে হয়েছিল। এই যুদ্ধে বিজয়নগরের শাসক তখন ছিলেন আরাভিদু বংশের রাম রায়। তালিকোটের যুদ্ধে বিজয়নগরের বিরুদ্ধে দক্ষিণাত্যের 4টি সালতানত আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা এবং বিদার জোটবদ্ধ হয়েছিল। এই সম্মিলিত শক্তি বিজয়নগরের পতন ঘটায়। এই রাজত্বটাকে তারা 2 বছর না কত বছর ধরে ভেঙে চুরে সমস্ত জিনিসপত্র নিয়ে লুটলাট করে নিয়ে চলে গেছে ওই ডেকানরা। এখানে কিন্তু রাজত্ব করেনি, এই ভাঙা অবস্থায় ভেঙে চুরে দিয়ে চলে গেছে তারা। চলে গেছে সমস্ত দামি সম্পদ যা ছিল। বিজয়নগর ছিল তখনকার দিনে সারা পৃথিবীর থেকে ধনী রাজা ছিল, এবং সবচেয়ে সুন্দর সাম্রাজ্যটা বিশাল ছিল। আমাদের সবথেকে বড় ছিল হিন্দু রাজত্ব বলা হয়। তবু হারাতে পারতো না। একটা পাগলা হাতি এসে রাজার হাতিতে ধাক্কা মারে, তখন রাজা হাতি থেকে পড়ে যাওয়াতে তখন তারা তাকে ধরে ফেলে তার মুন্ডু ছেদ করে তার মুন্ডুটা বল্লভের মাথায় করে রাজা রাম ছিল রামরাও ঘোরাতে থাকে। তখন রাজার যে সৈন্যরা বা তার ভাইরা ছিল অনেক, তারা তখন ভয়ে সব পলায়ন করে। তখন ওরা এই রাজত্বের দখল নেয়। সাম্রাজ্য তো করেইনি, পুরো ধ্বংস করে দিয়ে চলে গেল। আর এই গিলানি ব্রাদার্সের জন্য এই অবস্থাটা হলো। ওরা যদি বিশ্বাসঘাতকতা না করতো তাহলে তো রাজা হারতো না যুদ্ধেতে, তাহলে তো এটা করতো, এটা হতো না, ধ্বংসও হতো না। আমরা এইটা দেখে এখন এখান থেকে এবার আমরা হোটেলে যাব, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে অন্য কোথাও গেলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর আপনারা যারা দেখছেন অতি অবশ্যই স্কিপ করবেন না, এটা দেখবেন, কারণ বাংলাতে কিন্তু বিশেষ কেউ নেই হাম্পির সম্পর্কে, কোনো ইউটিউবার করেনি। এরপরে যদি কোথায় যাই নিশ্চয়ই দেখাবো। পুরোনো এগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, লাইট দিয়ে, লাইটিং দিয়েছে এই হাম্পিতেই। 4ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই হাম্পিতে ফেস্টিভ্যাল হবে, যেটা হাম্পি ফেস্টিভ্যাল হিসাবে বিখ্যাত। তার জন্য এগুলোকে সব সাজানো হচ্ছে, প্রত্যেকটা ভালো ভালো জায়গাগুলোকে লাইট দিয়ে সাজানো হচ্ছে। আমরা হাম্পিতে থাকার জন্য ভালো হোটেল পেলাম না, তার জন্য আমরা হসপেটে এসে হোটেল করলাম, হোটেল মালিকজি। এটা খুব পুরনো এবং অনেক বড় হোটেল, খুব ভালো হোটেল। সেখানে এসে আমরা উঠলাম। আমরা হাম্পিতে এসছি অনেকক্ষণই, বিকেলবেলা
দিয়ে আপনারা তো দেখলেন, আমরা দেখলাম বিরূপাক্ষ টেম্পল, ঠিক আছে? ওটা দেখার পরে আমরা এই হোটেলটা নিয়েছি। এবার এসো দেখিয়ে দিই, এরপরে তো আবার রুম লন্ডভন্ড হয়ে যায়। ঢুকেই বাথরুমটা খুব ভালো। তারপরেই আছে আলমারি, খাটের দুপাশে দুটো টেবিল আছে, তার সাথে দুটো টেবিল ল্যাম্প আছে। খাটটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এই যে ডেস্ক আছে, একটা চেয়ার আছে, তার সাথে বড় একটা মিরর আয়না আছে। লাগেজ রাখার জন্য একটা বেঞ্চ করেছে, তার মধ্যে আর ভালো সুন্দর ড্রয়ার করে দিয়েছে। এখানে টিভি আছে, টিভিটা একটু সাইড হয়ে গেছে, ঠিক আছে? দুটো সোফা রেখেছে, ছোটো একটা টেবিল আছে। আর এখানে আছে ব্যালকনি, তো নেই মনে হচ্ছে, না ব্যালকনি নেই। এখানে এই যে নাস্তার ভিউটা আছে, সেন্ট্রাল এসি আছে। বাথরুমটা মোটামুটি আছে, ঠিকই আছে, পুরোনো তো যেমন হয়। একটা এটা এক্সট্রা আবার একটা দিয়েছে, ডায়ার, হেয়ার ডায়ার। আর সাবান নেওয়ার জন্য আলাদা কটন লাগিয়ে দিয়েছে, যেমন কোমর থাকে তেমন। আর সমস্ত রকম কিটস আছে, কিন্তু সব কিছুই আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, অনেক বসার ব্যবস্থা। ও পাশটা হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে আমাদের বসে আছে মলি আর ছেলে, দিয়েছে আর লাইম সোডা দিয়েছে। এখন স্যালাড দিয়েছে আর লাইম সোডা দিয়েছে। দেখুন বাকিগুলো আসুক, আবার দেখাচ্ছি। দেখুন আলু ফুলকপি, ডাল ফ্রাই, আর এটা হচ্ছে মালাবার ফিশ ফিশ কারি, একটা নান এসছে, বাটার নান, তোমাদের ভাত আসবে। আর ভাত আসছে আমাদের। ভালো খেতে, ভালো বানিয়েছে। কোনটা? সবগুলো আমি তো দুটো খেলাম। আর তোমার ডাল, এই যে আলু কপি মশলা বেশি একটু কারি মতো করেছে। ভাত দুটো সাথেই খেতে পারবে। ডাল ফ্রাই, মালাবার ফিশটা খাইনি আমি এখনো, ভালো। এই দুটো খেয়েছি, দুটো ভালো বানিয়েছে। লাইম সোডাটা ভালো বানিয়েছে। তোর কাছে কেমন লাগছে? লাইম সোডাটা ভালো বানিয়েছে না? আপাতত সব কটা হচ্ছে, সব ভালো। ভাত এসছে, ভাত দিচ্ছে। এটা আবার রসম দিয়েছে, এটা ওরা দেয় আর কি। খাওয়াটা খুব ভালো হলো। আর আপনারা যারা দেখছেন অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন কমেন্টে, আমরা উত্তর দেবো। আর সাবস্ক্রাইব করবেন, এটাও ভুলবেন না প্লিজ, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমাদের ভালো লাগে। আর কমেন্ট করলেও ভালো লাগে। যদি কিছু আমাদের ভুল হয় সেটাও বলতে পারবেন। আমরা হাম্পির আরও নতুন ভিডিও নিয়ে আসব, এবং হাম্পিতে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, যেটা হাম্পিতে অন্তত 7-8 দিন না থেকে দেখলে কিন্তু পুরো হাম্পিকে চেনা যায় না। যাক, আমরা যতটা পারবো কভার করব 2 দিনের মধ্যে। আপনারা অতি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।